ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গাড়ির মধ্যে বসে বিহান কম্পাসকে বলে, হঠাৎ কি আমাদের ফোন করল বলো তো? তোমার ওই অসমাপ্ত ফর্মুলার জন্য কেউ ফোন করল না তো? পরক্ষণে কম্পাস বলে, ফর্মুলার জন্য আবার কে ফোন করবে? তাছাড়া ডিকে এখন জেলে আছে। তাছাড়া এই অসমাপ্ত ফর্মুলার জন্য কে ফোন দেবে? আর অসমাপ্ত ফর্মুলা নিয়ে কোনো কাজেও তো আসবে না। বাবাকে ফোর্স করবে এমনও কোনো অপশন আমি দেখছি না। তাহলে কে ফোন করতে পারে? পরবর্তীতে আমরা দেখতে পাই কিছুদূর রাস্তা যেতে বিহান গাড়িকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুঝতে পারে গাড়ির ব্রেক ফেল করেছে, যার কারণে পুরো গাড়িটা এখন বিহানের নিয়ন্ত্রণের বাইরে। এদিকে বিহান যতই গাড়িটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুক না কেন, সামনে দিয়ে অন্য গাড়ি আসতেই ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে বিহান ও কম্পাস গাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে নেতিয়ে পড়ে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই ঋতুজা ঘরে ঘুম আসছিল, তখনই বিভিন্ন কঙ্কালের হাত এবং মাকড়সা এসে চারদিক থেকে ঋতুজাকে ঘিরে ফেলে এবং পরক্ষণের মধ্যে ঋতুজার ঘুম ভেঙে আটকে ওঠে আর উত্তেজিত হয়ে মনে মনে বলে, এটা আমি কি স্বপ্ন দেখলাম? এত বিশ্রী একটা স্বপ্ন, কারোর কোনো বিপদ হল না তো? এরপর ঋতুজা ঘড়িতে 3:30 বাজা দেখে বলে, বিহান আর কম্পাস ফিরেছে তো, একবার গিয়ে কি দেখব? যদি ওরা ঘুমিয়ে থাকে তাহলে তো ডিস্টার্ব করা হবে, তার থেকে বরং সিকিউরিটি কাকে একটা ফোন করে শুনেনি। কথাগুলো ভেবেই ঋতুজা সিকিউরিটি কাকে ফোন করে বলে, বিহান কম্পাস ফিরেছে। সিকিউরিটি গার্ড না বলে সম্মতি জানায়। এদিকে রাত 3:30 বাজে, এর মধ্যে কম্পাস বিহান বাড়িতে না ফেরায় ঋতুজা খুব টেনশনে পড়ে যায় আর উত্তেজিত হয়ে অনেক চিন্তা করতে থাকে। পরের দৃশ্যে আমরা বিহান কম্পাসকে অ্যাক্সিডেন্ট অবস্থায় দেখতে পাই। বিহান কম্পাস অ্যাক্সিডেন্ট করে গাড়ির মধ্যে নিথর অবস্থায় পড়ে থাকে। তখনই চারদিক থেকে লোকজন এসে বিহান ও কম্পাসকে ট্যাক্সি করে হসপিটালে নিয়ে যায়। একটু মোড় ঘুরিয়ে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই ঋতুজা মাঝরাতে ঘুম থেকে উঠে বাবুলালকে ডেকে বলে, এখনই গাড়ি বের করতে বলো, আমি বেরোব, বিহান কম্পাস এখনও বাড়িতে ফেরেনি। এদিকে মেঘমালা, রুদ্র সবাই চলে আসে আর বলে, মা তোমার কি হয়েছে, আর এত রাতে তুমি কোথায় যাবে? পরবর্তীতে অখিলেশ চৌধুরী এসে জিজ্ঞেস করে, মাঝরাতে তোমরা এমন চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে সেটা তো বলো। সবার এমন কথাবার্তা শুনে ঋতুজা ধমক দিয়ে বলে, বিহান কম্পাসে কখন বেরিয়েছে, এখন ভোর হতে চলল, তারপরেও ওদের কোনো খোঁজ নাই, এখনও ওরা বাড়িতে ফেরেনি। তখন অখিলেশ চৌধুরী বলে, সবসময় তো তোমাকে বলে যায়, তাহলে এখন ওরা না বলে গিয়েছে কোথায়, আর তুমি বা ওদের খুঁজবে কোথায়? ঋতুজা রাগান্বিত হয়ে বলে, আমি জানি না কোথায় খুঁজব, কিন্তু আমাকে খুঁজতে বেরোতে হবে। আমি কম্পাসের বাবা মায়ের বাড়িতে যাব, ওখানে না পেলে রাস্তায় রাস্তায় খুঁজব, কিন্তু আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারব না। কিছুক্ষণ পরই সেখানে মোহিনী এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, সবাই এমন বসার ঘরে কেন? মোহিনীর কথায় মেঘমালা রেগে গিয়ে বলে, সেটা তোমাকে জানতে হবে না, তাছাড়া এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা বুঝে নেব, তুমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ো। পরক্ষণে অরিন বলে, বৌদি তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না, যেহেতু মোহিনীও এই বাড়ির একজন সদস্য, তাই পূর্ণ অধিকার আছে সব বিষয়ে কথা বলার। অন্যদিকে আমরা দেখতে পাই বিহান কম্পাসকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার চিকিৎসা শুরু করে। সেখানে বিহানের ফোন বেজে উঠতে নার্স ফোন রিসিভ করে বলে, আমি হসপিটাল থেকে নার্স বলছি, আপনারা যাকে ফোন করেছেন উনি অ্যাক্সিডেন্ট করেছে, সাথে একজন মেয়েও আছে। নার্সের কথা শুনে ঋতুজা যেন পাগল প্রায় হয়ে যায়, যেন দম বন্ধ হয়ে আসে। অঝরে কান্না করতে থাকে আর বলে, ওরা এখন কেমন আছে, ওদের কি জ্ঞান ফিরেছে? নার্স বলে, আপাতত ওদের চিকিৎসা শুরু করা হয়েছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি এখানে আসুন। কথাটা বলে ফোনটা রেখে দেয়। এদিকে মোহিনী মনে মনে বলে, হসপিটালে আছে মানে বেঁচে আছে, হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর খুশির সংবাদটা হয়তো আজকের মধ্যেই পাব। পরের সিনে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই তাড়াহুড়ো করে ঋতুজা, অখিলেশ চৌধুরী, মেঘমালা, রুদ্র সবাই মিলে হসপিটালের দিকে রওনা হয়। এরপর আমরা হসপিটালেই দেখতে পাই হসপিটালে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঋতুজা কান্না করে আর বলে, ঠাকুর, তুমি আমার পরিবারের কি পরীক্ষা নিচ্ছ? প্রতিটা মানুষ আমরা সবসময় কোনো না কোনো ঝামেলায় পড়ে থাকি, যতবার আমার পরিবার বিপদে পড়েছে ততবার তুমি বাঁচিয়েছ, আমাদের রক্ষা করেছ। এখন দেখো ঠাকুর, যেন বিহান কম্পাসের কোনো ক্ষতি না হয়, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঋতুজা এটাও বলে যে আমার পরিবারে যখন তখন হঠাৎ কোনো না কোনো সমস্যা লেগে থাকছে, মনে হচ্ছে কেউ যেন আমাদের পুতুলের মতো নাচাচ্ছে, কিন্তু কে বাইরে থেকে এমন করছে? ঋতুজার কথা শুনে অখিলেশ চৌধুরী বলে, তুমি এভাবে ভেঙে পড়ো না, দেখবে ওরা ঠিক সুস্থ হয়ে উঠবে, তুমি এভাবে কান্না করো না। তখন ঋতুজা রেগে গিয়ে বলে, তা হচ্ছে সব তোমার জন্য হচ্ছে, কারণ তুমি এত বছর ধরে যা যা অন্যায় করেছ, আর সেই বাসর এখন আমাদের প্রত্যেককে দিতে হচ্ছে, আমার ছেলেমেয়েদের দিতে হচ্ছে।
পরবর্তীতে অখিলেশ চৌধুরী বলে, আমি মেনে নিচ্ছি, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি কখনো চাইনি আমার সন্তানরা বিপদে পড়ুক। কিছুক্ষণ পরেই ডাক্তার এসে বলে, আপনারা এত চিন্তা করবেন না, ওদের সঠিক সময় নিয়ে আসা হয়েছে বলেই এখন ওরা সম্পূর্ণভাবে সুস্থ। আমরা কাল বা পরশু ডিসচার্জ করে দিলে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন, কিছুদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে। ডক্টর এটাও বলে যে আপনাদের জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন, তবে বেশি কথা বলা যাবে না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই হসপিটালের বেডে শুয়ে বিহান কম্পাসকে বলে, নার্স তোমার জন্য খাবার এনে দিল, আর ওটাই খেতে বলেছে, তাহলে খাচ্ছ না কেন? কম্পাস বলে, সেটা তো আপনি কেউ বলে গেল, তাহলে আপনি না খেয়ে আমাকে কেন বলছেন? কম্পাসের কথা শুনে বিহান বলে, আমার খাবারটাই টেস্ট নেই, তাই আমি খাবো না। তখন কম্পাস বলে, দুটো খাবারই একই, আমার খাবার কি অমৃত দিয়ে তৈরি করছে? এদিকে খাওয়া নিয়ে বিহান আর কম্পাস সমানে ঝগড়া করতে থাকে। অন্যদিকে ঋতুজা, অখিলেশ চৌধুরী, মেঘমালা, রুদ্র দুজনের এমন ঝগড়া দেখে মিটিমিটি হাসতে থাকে আর বলে, তোরা এখনও ঝগড়া করে যাবি? আমরা কতটা টেনশনে ছিলাম একটাবারও বুঝতে পেরেছিস? কিছুক্ষণ পরেই অভিজিৎ ভৌমিক চলে আসে আর বলে, তোমাদের হঠাৎ এমন হলো কি করে? তখন কম্পাস বলে, বাবা তুমি বিহান স্যারকে কেন ফোন করেছিলে? অভিজিৎ ভৌমিক বলে, আমি তো বিহানকে ফোন করিনি, তাহলে তোদেরকে ফোন করেছিল কে? পরবর্তীতে কম্পাস বলে, এখন এমন সব অ্যাপস বেরিয়েছে বিভিন্ন মানুষের কণ্ঠ দিয়ে কথা বলা যায়, এটা আমাদের আগে থেকে কেন মাথায় আসলো না?